আমি কোর্টে গিয়ে দেখবো কোর্ট কি বলতে চায়। কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না? কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসিয়ে দেবে, সেটাও যে হয়ে হয়ে করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধু মরে নাই, তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকা করবেন না। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, পিএসসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা আমাদেরকে বড় ছোট বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করতো। আগে দুইটা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে জোর করে আমার জিনিস নিতে পারবে না। এখন তো দুইটা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। আহ জনাব কাদের সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, মুক্তিযুদ্ধের আর এক মহান সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী আপনার বড় ভাই, তাকে আবারও আটক করা হয়েছে মোটামুটি বলা যেতে পারে 9 মাস, 8-9 মাসের মাথায়। ডক্টর ইউনূস সরকারের সময় তাকে আটক করা হলো, আবার বিএনপি সরকারের সময়ও তাকে আটক করা হলো। আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে হাতে গোনা যে কজন মুক্তিযোদ্ধা আপনি সহ কথা বলছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে, এটি কি তেমন কোন ষড়যন্ত্র, বা তাকে আটকের মধ্য দিয়ে কি রাষ্ট্র কোনো বিশেষ সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে আপনাদের মতো মানুষকে? কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। জাতিতে সময় সময় এমন বিপর্যয় আসে, যেটা এখন এসেছে। লতিফ সিদ্দিকীকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছিল সম্পূর্ণ মিথ্যা একটি অজুহাতে। হয়তো এবার যাওয়া হবে না, আমি কোর্টে গিয়ে দেখবো কোর্ট কি বলতে চায়। কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না? আমার কিন্তু মনে হয়েছে 87 বছরের একজন মানুষ, আমার কথা আছে, আমি বলতে চাই, একটা মিনিট সেই আদালত অপেক্ষা করেন, তার কথা শোনেনি। আদালতের প্রতি অভিযুক্তের আস্থা না থাকলে তো কোনো মতে বিচার হতে পারে। একজন সাংবাদিক, মোটাসোটা একজন সাংবাদিক বলতেছিলেন যে এইরকম উনি কথা বলতে পারবেন না, কারণ উনি অ্যাকিউজড। যারা অভিযুক্ত তারা কেন কথা বলতে পারবে না? যত কথা আছে হঠাৎ করে এনে যদি বলেন তাও বলতে পারবে। হ্যাঁ, বিচারের উপর, বিচার হয়ে গেলে সেটার উপর হয়তো কথা বলতে পারবেন না, এটা খুব সহজ। যখন অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কাদের সিদ্দিকী এরকম 87 বছর বয়সে লতিফ সিদ্দিকীর হাতে যে এই হ্যান্ডকাপ করালো, আপনি কি মনে করেন? আমি আর কি মনে করব? আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমাদের হাতে বহুবার হ্যান্ডকাপ করা হয়েছে। আমরা হ্যান্ডকাপকে নববধূর হাতের ভবিষ্যতের স্বপ্ন নেওয়া চুরি মনে করি, বালা মনে করি। সেটাই আমি তাকে বলেছি। আমি একদিক থেকে খুব আশান্বিত ছিলাম, কিন্তু এই কদিনের কর্মকাণ্ডে সত্যিই আমি ক্ষুব্ধ। আপনি বলছেন যে ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, কিন্তু যদি সেটি না হয়ে থাকে, যদি প্রচ্ছন্ন বিশেষ কারো ইঙ্গিতে তিনি আটক হয়ে থাকেন, অথবা আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকারের সময় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বঙ্গবন্ধুর মাথায় মলমূত্র ত্যাগ করা হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায়, আপনি সেটা নিয়ে রিয়াক্ট করেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের শাসন আমলে যা চলছিল, আহ সেখান থেকে অনেকে বলে যে খুব বেশি পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন যদি না হয়ে থাকে, অথবা ষড়যন্ত্র যদি না হয়ে থাকে, আহ সেটিকে আপনি কি বলবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? ষড়যন্ত্র না হলে পাকিস্তানের বিরুদ্ধে যেমনি যুদ্ধ করেছি আন্তরিক ভাবে, ঠিক তেমনি এখানে একটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। তারেক রহমানের সরকার
আর অন্তর্বর্তীকালীন অধ্যাপক ইউনূসের সরকারকে আমি এক বলে ভাবি না। কদিনের মধ্যে বুঝতে পারবো যেটা ষড়যন্ত্র নয়, এটা সত্যি। আর সত্যি হলে আমাকেও নিয়ে যেতে পারে কারাগারে। কারাগারে নিয়ে কোনো শাসক কোনোদিন জয়ী হয় নাই, জয়ী হতে পারে নাই। ন্যায় বিচারের একটা আলাদা শক্তি আছে, এবং এখানে আমি মূলত লতিফ সিদ্দিকীকে এখানে এই ইস্যুর সঙ্গে বিন্দু মাত্র সম্পৃক্ত ভাবি না, দেখি না। কারণ তখন তিনি কিচেন ক্যাবিনেট ছিলেন না। আজকে 14-15 বছর তিনি আওয়ামী লীগ করেন। আজকে যারা এত বড় বড় কথা বলে, আমি সেই 99 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বলা যায় না। শেখ হাসিনা যেসব কাজ করতেছেন আমাদের পছন্দ হয়নি, সেই কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এখনো করছি। কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসি দেবে, সেটাও যে হয় হয় করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক সম্পর্ক। আমি এবং চাই এই ধারা যদি দেশে। জি বলুন। বলুন না, যদি এই ধারা অব্যাহত থাকে, আজকে লতিফ সিদ্দিকীকে নেওয়া হয়েছে, কালকে যদি আপনাকে নেয়, এবং আহ মুক্তিযোদ্ধারা যদি নিরাপদ না মনে করেন এই রাষ্ট্রকে, তাহলে আসলে কি হতে যাচ্ছে আর কি হবে, পরিণতিটা কি আসলে? আমি আল্লাহকে হাজির নাজির জেনে আপনাকে বলতে পারি, এ রাষ্ট্র মুক্তিযুদ্ধের রাষ্ট্র। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এ দেশ আমাদের দেশ, 18 কোটি মানুষের দেশ। মুক্তিযুদ্ধ পরাজিত শক্তির দেশ এটা নয়। পাকিস্তানি পশু শক্তি আমাদের চাইতে লাখো গুণ অস্ত্রের শক্তি ছিল। ছিল না তাদের ইমানের শক্তি, ছিল না তাদের আত্মার শক্তি। আমরা সেই পাকিস্তানিদের যদি পরাজিত করতে পারি, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই 71-এর কাদের সিদ্দিকী আর হয়তো 2026, 27, 28 সালে হবেন। কিন্তু কাদের সিদ্দিকী মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করবেন না। 71-এর পরাজিত শক্তি কোনোভাবে বাংলাদেশকে জয় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা এই অপকর্মের জন্য, তাদের পূর্বসূরীদের অপকর্ম জন্য একজন মুসলমান আল্লাহর কাছে যেভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যদি ক্ষমা মঞ্জুর করে, সেই রকম ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ ক্ষমা অর্জন করে যদি, দেশের মানুষ ক্ষমা অর্জন করে যদি, তাহলে হয়তো ভেবে দেখার একটা সময় আছে। তাছাড়া লাফালাফি যাই করুন, একদিনের জন্য দেশ, শত সহস্র বছরের জন্য দেশ। মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে, মানবিক মূল্যবোধে এদেশ অবশ্যই অবশ্যই চলবে। নিশ্চয়ই আমাদের ভুল আছে, নিশ্চয়ই শেখ হাসিনার ভুল আছে। শেখ হাসিনা না হয়ে যদি বঙ্গবন্ধু হতো, তাহলে আমি 2 হাত জোর করে দেশবাসীর কাছে মাপ চাইতাম, ক্ষমা চাইতাম। আমি এখনো ক্ষমা চাই, কারণ কাজ করতে গেলে ভুল হয় মানুষের, কষ্ট হয় মানুষের। সেই জন্য রাজনীতি করলে মানুষকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে দেশের মানুষই হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য, কর্মীদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনি সাম্প্রতিক একটা অনুষ্ঠানে একদিন আগে বলেছেন যে আপনার বিরোধিতা যারা করবে তাদের সবাইকে নির্মূল করে ফেলবেন, এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আপনি যখন দায়িত্ব পাবেন, তখন তার জানমাল ও সম্মানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। এই কথাগুলো কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য? কথাটা কি মিথ্যে? কার উদ্দেশ্যে না, সকলের উদ্দেশ্যে, সকলের। আমার উদ্দেশ্যে এটা তারেক রহমানের উদ্দেশ্যে কথা, একথা আমার খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার উদ্দেশ্য। আপনার পরম শত্রু যিনি, আপনি যেদিন সরকারি দায়িত্ব নেবেন, নেওয়ার পরে সেই পরম শত্রুটিরও আপনি সেবক হবেন, দাস হবেন। এ কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি বলে আমার যাকে অপছন্দ, তাকে আমি নির্মূল করব। তার জীবন, তার সম্মান, তার সন্তান সন্ততিদের জীবন, তার সম্পদ, এর নিরাপত্তা থাকবে না, তাহলে আপনি কিসের কিসের একজন রাষ্ট্রনায়ক অথবা ক্ষমতাধর ব্যক্তি? আমি মনে করি আল্লাহ তাআলা যার হাতে ক্ষমতা দিয়েছেন, তাকেই দায়িত্ব দিয়েছেন অন্যকে সম্মান করার,
অন্যকে ছোট করে বড় হওয়ায় কোনো সার্থকতা নেই। অন্যকে বড় করে যদি কিছুটা বড় হওয়া যায়, সেখানে হয়তো কিছুটা সার্থক। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের বড় অভাব হয়ে গেছে। এখন দেশে একে অপরকে সম্মান করে না, আস্থা নাই। সেই আস্থা ফিরিয়ে আনা দরকার, ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে, আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার পর পর যারা পাকিস্তানি সমর্থক ছিলেন, রাজাকার, আলবদর, আল শামসদের, ওইভাবে ক্ষমা না করতেন, তাহলে আমরা বাংলাদেশে এতদিনও থাকতাম। অনেকের মনে হয় এটা ভুল হয়েছে, ওটা অনেকে মনে করেন একটা মারলে 10টা কেন মারবে না। একটা মারলে 10টা যিনি মারেন, তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। একটা মারলে আর আরেকটাও যাতে কেউ মারতে না পারে, এর নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, নিয়ন্ত্রণ বোধ যার আছে, তিনি এটা খারাপ ব্যবহার করে, গালি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আজকে একটা দুঃখ আমার অবশ্যই লাগে যে আমি 99 সাল থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডের যে বিরোধিতা করছে, তাকে সরকার থেকে উৎখাত করার জন্য, সরাবার জন্য, গণতান্ত্রিক ভাবে সরাবার জন্য যে চেষ্টা করেছে, যারা এই 24-এর উদ্ধার করেছে, তারা তো আমার চেষ্টার কোনো মূল্য দেয়নি, স্বীকারও করেনি। বিএনপি যে করেছে সেটাও স্বীকার করেনি। লতিফ সিদ্দিকী যে 15 বছরই করছেন, স্বীকার করেনি। সাধারণ আপামর জনসাধারণ লাখে লাখে তাদেরকে বিশ্বাস করে রাস্তায় নেমেছিল, এটাও তো এই 24 সালেরা স্বীকার করেনি। যে জন্য আমি খুব দুঃখিত যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাকে বাধা দিতে রাস্তায় মানুষ ঝাঁপিয়ে পড়বে না। তাদের এই ব্যর্থতা, 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, টিএসসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা, আমাদেরকে বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করত। আগে 2টা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে জোর করে আমার জিনিস নিতে পারবে। এখন তো 2টা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে নিয়ে। এই যে বিপর্যয়, এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 71 সালের মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না, কারো একার না। 50, 60, 70 লাখ বাদে আর সবাই 71-এর মুক্তিযুদ্ধ সমর্থন করছে। কেউ খেতে দিয়েছে, কেউ করতে দিচ্ছে। সেই মুক্তিযুদ্ধকে আমরা কেউ যদি আমাদেরই করে নেই, এক দলের করে নেই, তাহলে সেটার জন্য বিক্ষুব্ধ হবেই। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই জয় বাংলা কারো একার ছিল না। জয় বাংলা ছিল সারা বাংলাদেশের সকল মানুষের। হ্যাঁ, রাজাকারের স্পাইটার ছিল, আলবদরের ছিল না, আল শামসের ছিল না, বাকিদের তো ছিল। আমরা তাও করতে দিই নাকি যে জয় বাংলা শুধু আমার না, তোমারও। আমরা অনেক ভুল করেছি, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি জীবনে যা ভুল করছি সেখান থেকে সব সময় বেরিয়ে আসার চেষ্টা করেছি। আপনি জানবেন কিনা জানি না, আমি 67 সালে টাঙ্গাইলে একটা রিক্সাওয়ালাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছিলাম। 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছিল বলে গিয়েছিলাম চাঁদা চাইতে 5 টাকা। সে ভদ্রলোক আমাকে বলেছিল 3 টাকার বেশি সে চাঁদা দিতে পারবে না, কারণ সে ঘুষ খায় না। জানি না সে ঘুষ খেত কি খেত না, তখন এত ঘুষ ছিল, এত ছিল না, এত সহজ ছিল। আমি ওই ভদ্রলোকের, আমার মেজাজ খুব খারাপ হয়েছে, মন খারাপ। আমি, অনেকে মনে করে মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানিদের হারিয়েছি, ধররে মাররে কাটরে, এই হলো কাদের স্মৃতি। না, আমি চোখে দেখে একটা পিঁপড়াকেও পাড়া দিয়ে মারি নাই, কারণ আমার পিঁপড়ার জীবন দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আমি যখন চাঁদা চেয়ে বিফল হয়ে মনে কষ্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল আমি রিক্সাওয়ালাকে ওরকম স্যান্ডেল দিয়ে মেরে আমি অন্যায় করেছি। ওটা তো আমি ডিসির গুলাকে মারতে পারতাম, ওটা যদি এসপির গুলাকে মারতে পারতাম, ওটা যদি কোনো জমিদারের ছেলেকে মারতে পারতাম, কিংবা আইয়ুব খানের কোনো চাচা ভাইস্তাকে মারতে পারতাম, ঠিক আছে, ওটা আমার জন্য মানানসই ছিল।
কিন্তু রিক্সাওয়ালার গায়ে হাত দেওয়া আমার ভালো লাগে। আমি অনেক খোঁজাখুঁজি করে নিরালার মোড়ে সেই রিক্সাওয়ালাকে পেয়ে তার দু পা চেপে ধরেছিলাম। রিক্সা ছুটে গিয়েছিল, যেখানে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া দিতে আমার বেঁধেছিল, সেইখানে রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পাও ভেঙেছিল, রিক্সা ভেঙেছিল। সেই সব ঠিক করতে আমাদের তখন 70 টাকা খরচ হয়েছিল। সেটাও কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে দিয়ে জি। দিয়েছে। তাই জন্য আপনাকে আমি বলছি, আর বাঁচবো কতদিন জানি না। একজন মুসলমান হিসাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে বাঁচা অন্যায়। আল্লাহ জবাব চাইবেন, আমি এই জবাব কেন দিতে যাব, কেন দিতে যাব? আজকে আপনি আমাকে ডেকেছেন, প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছে। আমার বিশ্বাস এ দেশ সোনার দেশ। হ্যাঁ, সোনা বানাতে যেমনি নানান ঘাত প্রতিঘাত থাকে, নানান বাছাই করা হয়, পুরে পুরে খাক করা হয়, তেমনি আমাদের কাউকে কাউকে পুরে খাক করতে হবে সোনা হওয়ার জন্য। সেই জন্য সরকারকে বলবো, ভেবে দেখুন, আগামী 16 তারিখ পর্যন্ত ভেবে দেখুন। অভিযোগ বহু লোক করা যায়, সে দেখুন। যদি আপনাদের মনে হয় লতিফ সিদ্দিকীকে সেই কি বলে শাপলা চত্বরের মামলায় হেফাজতিদের বিরুদ্ধে মামলায় আপনাদের ভালো হবে, তাহলে জোরে সোরে মামলা। 5ই মের আগে হেফাজতিরা যখন এসেছিল, আমি কিন্তু মিরপুরে তাদের পানি খাওয়াতে গিয়েছিলাম, খাবার জি, নিয়ে আমরা জানি। গিয়েছি। আমার কাছে মনে হয়েছিল সত্যিকার অর্থে তারা ঠিক করছে। রসুলের অপমান, আল্লাহর অপমান, কোরআনের অপমান, এটা মাথা। তবে কদিন পরে যখন দেখলাম হেফাজতের যে তারা 13 দফা দাবি, তাদের আমি 1 দফা দাবির সঙ্গে একমত ছিলাম, সেই জন্যই আমি গিয়েছি। আপনি বলছেন যে 24-এর আন্দোলনের পরবর্তী যে রাজনীতি, সেখানে 24 আন্দোলনকারীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মানুষ আর এখন সহজে কারোর ডাকে রাজপথে নামবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যা করা হয়ে আসছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র তো নানান পর্যায়ে চলছে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। ধরুন আপনিই ডাক দিলেন আন্দোলনের, গণমানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে মানুষ নামবে কিভাবে? মানুষ তো বারবার মানে সিঁদুরে মেঘ দেখলে পালায়, সেই অবস্থা, ঘরপোড়া গুড়োর মতন। আমি আমার আত্মা থেকে আপনাকে বলছি, আমাকেই ডাক দিতে হবে, এর কোনো প্রয়োজন আমি দেখি না। একটু অপেক্ষা করুন, আত্মার থেকে ডাক আসবে, মানুষের থেকে ডাক আসবে, আল্লাহর তরফ থেকে ডাক আসবে, এবং সে ডাক ফিরাবার কোনো পশু শক্তির ফিরাবার কোনো ক্ষমতা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনাকে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। এবং অবশ্যই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীর জন্য আমাদের শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বর্তমান সরকারকেও বলছি, এ সরকার যেন জনগণের সরকার হয়, মানুষের সরকার হয়, মানুষের দুঃখ বেদনা, মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার চেষ্টা করে। এটাই হবে আপনার মাধ্যমে আমার সরকারের কাছে প্রার্থনা, দেশবাসীর কাছে কামনা। জি, আমাদের সবারই সেই কামনা। আল্লাহ হাফেজ।